নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। রাশিয়ায় ওয়াগনার বাহিনীর বিদ্রোহের খবর আপনাদের ডিটেলসে জানিয়েছি গত কয়েকদিন ধরেই। আজ আপনাদের বলবো এই ওয়াগনার গ্রুপের হয়ে লড়ছে কারা। খুব ইন্টারেস্টিং, শুনলে অবাক হয়ে যাবেন। কম জনসংখ্যার দেশ রাশিয়া, তারা কিভাবে যুদ্ধের সময় সরকারি বাহিনীতে সেনাকর্মীদের যোগান রাখে, অব্যাহত রাখে। শুনলে অবাক হবেন যে যোগান দিচ্ছে আমাদেরই এক প্রতিবেশী দেশ। সবটাই বলবো, তার আগে যুদ্ধের কয়েকটা আপডেট আপনাদের দিয়ে দিই। আগের দিন আমি বলেছিলাম নেটোর বিরুদ্ধে মহড়া শুরু করে দিয়েছে রাশিয়া। ওয়াগনার বিদ্রোহ সামলে বাল্টিক সাগরে মহড়া চালিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে চাইছেন পুতিন। আমি আপনাদের এও বলেছিলাম যে নেটো পাল্টা প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। নেটো চিফ জেন্স স্টোলটেনবার্গের পদক্ষেপই সেই ইঙ্গিত দিচ্ছে আমাদের। বাল্টিক সাগরের পারে রুশ বেলারুশের প্রতিবেশী নেটোর সদস্য দেশ এস্তোনিয়ার কাছে পৌঁছে গেলেন তিনি। বার্তাটা পরিষ্কার, ইউক্রেন এখনো নেটোর সদস্য নয়, কিন্তু নেটোর সদস্য এস্তোনিয়ার মতন কোনো সদস্য দেশের দিকে রাশিয়া যদি তাকায়, পাল্টা মার খাবার জন্য তৈরি থাকতে হবে। তবে আমার পুতিনকে দেখে যা মনে হচ্ছে, তিনি এখন দুদিকেই খেলতে চাইছেন। তিনি একদিকে বাল্টিকের আকাশে বিমান ওড়াচ্ছেন, আর অন্যদিকে ওয়াগনারদের একটু সামলে নিয়েই আবার মন দিয়েছেন ইউক্রেনে। ওয়াগনার নেতা প্রিগোজিন বেলারুসে সে দিয়ে যেতেই ইউক্রেনে আবার পুরোদমে হামলা শুরু করে দিল রুশ ফৌজ। গত 24 ঘন্টায় ইউক্রেনে কমপক্ষে চারবার মিসাইল হানা চালিয়েছে তারা। পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রেস্তোরাঁয় আছড়ে পড়েছে মিসাইল, তাতে 3 শিশুসহ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, জখম প্রায় 60। কিয়েভে আছড়ে পড়েছে 3টি মিসাইল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি সিনেমা হল। ইউক্রেন বুঝে গিয়েছে ওয়াগনার বিদ্রোহ নিয়ে লাফালাফি করে আর কিছু হবার নয়। পুতিন আপাতত সব ঠান্ডা করে দিয়েছেন। তাদের কাছে ভালো খবর বলতে একটাই, নতুন করে $50 কোটি সামরিক প্যাকেজ দিচ্ছে পেন্টাগন। তাতে থাকছে ব্র্যাডলি স্ট্রাইকারের মতন আধুনিক সাঁজোয়া গাড়ি, তার যাতে রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম। তবে সে যাই হোক না কেন, ওয়াগনার বিদ্রোহের রেশ কাটিয়ে পুতিন কিন্তু একেবারে আবার নিজের ফর্মে। এবার একদম শুরুতে যে কথা বলেছিলাম, রুশ সেনাকে শক্তিশালী করতে কোনো পন্থাই বাদ দিচ্ছেন না তিনি। এমনকি বিদেশিদেরও সেনায় সামিল করতে আপত্তি নেই তার। নেপালের গোর্খা যুবকেরা দলে দলে যোগ দিচ্ছেন রাশিয়ার সরকারি সেনায়। রিপোর্ট বলছে তাদের একটা অংশ আবার আগেই চলে গেছিল ওয়াগনার গ্রুপে। রাশিয়া ও ইউক্রেন সেনার মধ্যে এই মুহূর্তে একটি কমন লিঙ্ক, গোর্খা যোদ্ধা। দ্য ডিপ্লোম্যাট পত্রিকার এক প্রতিবেদনে দাবি, গত কয়েক মাসে নেপাল থেকে বহু গোর্খা যুবক রাশিয়ায় গিয়েছেন। রুশ সেনায় তাদের প্রশিক্ষণ চলছে। ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক পরপর ইউক্রেনেও একই ঘটনা দেখা গিয়েছিল। 2023 এপ্রিলে ইউক্রেন সেনায় যোগ 10 গোর্খা যুবকের। গত 15 মাসে সংখ্যাটা বেড়ে 150-র আশপাশে। ডিপ্লোম্যাট পত্রিকার দাবি, গত 1.5-2 মাসেই এর চেয়ে অনেক বেশি গোর্খা যুবককে নিয়োগ করেছে রাশিয়া। গত 16 মে বিদেশিদের রুশ সেনায় নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি পুতিন প্রশাসনের। 1 বছর সেনায় চাকরি করলেই রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার ঘোষণা। 3 বছর রুশ সেনায় চাকরি করলেই সেনা পেনশনের আওতায় আনার ঘোষণা। নেপালের সেনার অবসরপ্রাপ্ত গোর্খা জওয়ানদেরও রুশ সেনায় টানতে উদ্যোগী হয়েছে পুতিন প্রশাসন। অবসরপ্রাপ্ত এক গোর্খা সেনা জওয়ানকে উদ্ধৃত করে ডিপ্লোম্যাট জানিয়েছে, অবসরপ্রাপ্ত জওয়ানদের টানতেও লোভনীয় প্যাকেজ দিচ্ছে রাশিয়া। দেশ ছেড়ে সুদূর রাশিয়ায় রুশ সেনার হয়ে লড়ার এই আগ্রহ কেন? কারণটা মূলত ভালো মাইনে ও উন্নত জীবনের হাতছানি। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্যই গোর্খাদের পরিচিতি। প্রাণের ভয় না করে শত্রুর মোকাবিলার বহু সত্য ঘটনা ইতিহাসের পাতায় ছড়িয়ে, আজ থেকে নয়, বহু যুগ ধরে। গোর্খা যোদ্ধাদের সঙ্গে থাকে 18 ইঞ্চির ছুরি বা খুকরি। বছরে একবার খুকরিতে রক্ত লাগিয়ে পুজো করেন গোর্খা যোদ্ধারা।
গোর্খাদের সম্পর্কে বলা হয় তারা মৃত্যুর পরোয়া করেন না। ব্রিটিশরাও বারবার কঠিন পরিস্থিতিতে গোর্খা যোদ্ধাদের কাজে লাগিয়েছে, সেটা তিব্বত আক্রমণ হোক বা তৃতীয় বিশ্বযুদ্ধ। ইন্দো নেপাল যুদ্ধে কুকরি হাতে নেপালি সেনার একটি ডিভিশনকে পরাস্ত করে 200 জন গোর্খা সেনা। ব্রিটিশরা বুঝে যায় তাদের হাতে এক দুরন্ত যোদ্ধার দল এসে গিয়েছে। 1815 24 এপ্রিল তৈরি হয় গোর্খা রেজিমেন্ট। ব্রিটিশ সেনায় এখনও সক্রিয় সেই গোর্খা রেজিমেন্ট। 1947 সাল থেকে নিয়ম করে নেপালের বাসিন্দা গোর্খাদের ভারতীয় সেনায় নিয়োগ করা হয়। ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের পাশাপাশি স্পেশাল প্রভিশন রিক্রুটমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এজন্য দুদেশের বিশেষ চুক্তিও রয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইউরোপের আরেকটা দেশের আপনাদের খবর দেব, উদ্বেগ আর আশঙ্কার খবর। শিল্প আর সোনা নিয়ে সেই দেশটার খুব গর্ব। সেই দেশে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে 17 বছরের একটা ছেলেকে গুলি করে মেরে ফেলল পুলিশ, রীতিমতো গুলি করে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। উত্তর আফ্রিকা থেকে আসা অভিবাসী পরিবারের সন্তান নাহেল প্যারিসে শহরতলিতে গাড়ি চালাচ্ছিল সে। পুলিশের দাবি, গাড়ি থামাতে বলা হলে তা সত্ত্বেও ওই কৃষ্ণাঙ্গ কিশোর থামেনি, বরং সে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত ট্রাফিক অফিসারের প্রাণ সংশয় হওয়ায় তিনি নাকি চাকা লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। কিন্তু নাহেলের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে। দেখা যায় চালকের সিটে বসা কিশোরের সামনে বাইরে থেকে একদম বন্দুক উঁচিয়ে রয়েছে পুলিশ, একদম সামনে থেকে। ময়না তদন্তে উঠে আসে নাহেলকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। ঘটনার পরে বুধবার দুপুর থেকেই উত্তাল প্যারিস। এদিন ফ্রান্সের অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নানা জায়গায় তা হিংসাত্মক চেহারা নিয়েছে। দোকান, বাজার, গাড়ি, সব জায়গায় আগুন লাগাচ্ছেন কৃষ্ণাঙ্গ নাগরিকরা। সব মিলিয়ে ফরাসি দেশে এখন আমেরিকার ওই ব্ল্যাক লাইফ, আপনাদের মনে থাকবে, ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলনের ছায়া ছড়িয়ে পড়ছে ক্রমশ। এদিন সকালে প্যারিসের রাস্তায় বিক্ষোভের ডাক দেয় নিহত কিশোরের সেই মা। সেই মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। প্যারিস, তুলোজ, সরবনের মতন শহরে রাস্তায় নেমেছে দাঙ্গা পুলিশ। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গ্রেফতার 150-রও বেশি। ফরাসি প্রশাসন জানাচ্ছে প্যারিস সহ 7 শহরে বিক্ষোভ চলছে। পুলিশ কিয়স্কে আগুন লাগানো হচ্ছে, পুলিশ জিপে হামলার চেষ্টাও করা হচ্ছে। বিক্ষোভকারীরা পুলিশ দেখলেই পাথর বোতল ছুড়ছেন। এইরকমই এক বিক্ষোভকারীকে বলতে শুনলাম, ফ্রান্সে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক, পশুরাও আমাদের চেয়ে ভালো থাকে। বুঝতেই পারছেন 17 বছরের কিশোরের মৃত্যুতে ক্ষোভের সঙ্গেই বহুদিনের যন্ত্রণা কিরম যেন মিলেমিশে যাচ্ছে, এবং এখন তা উগরে দিচ্ছেন মানুষ, কৃষ্ণাঙ্গ সমস্ত নাগরিকরা। নাহেলের মতোই এক অভিবাসী বাড়ির ছেলে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। তিনি টুইট করেছেন, এই রক্তাক্ত ফ্রান্সকে দেখে আমি ব্যথিত। ছোট্ট ফুলের মতো একটা ছেলে এত তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে চলে গেল। এরকম ঘটনা মেনে নেওয়া যায় না। আন্দোলনকারীরা বলছেন যে ফ্রান্সের সংখ্যালঘু কৃষ্ণাঙ্গদের মানবাধিকার একদম উঠে গেছে। নাইট ক্লাব থেকে ট্রাফিক সিগন্যাল, কালো চামড়াদের টার্গেট করে করে খুন করছে পুলিশ। গত বছর পুলিশের গুলিতে মারা গেছেন 13 জন কৃষ্ণাঙ্গ নাগরিক। আপনাদের জানিয়ে রাখি, ফ্রান্সের ট্রাফিক সিগন্যালে কর্মরত পুলিশ অফিসার প্রাণের আশঙ্কা বুঝলে গুলি চালাতে পারেন। সেখানে সেটাই আইন। 2017 সালে আইন পরিবর্তন করে পুলিশকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। নাহেলের মৃত্যুর পর অবশ্য মুখ খুলেছেন প্যারিসের মেয়র ও পুলিশ প্রধান। দুজনেরই বক্তব্য, ছবি দেখে বোঝা যাচ্ছে যে গুলি চালানোর ঠিক দরকার ছিল না। অপরাধ প্রমাণ হলে অভিযুক্তর কড়া শাস্তি হবে। প্রয়োজনে ট্রাফিক আইন বদল করার কথা ভাববে প্রশাসন। তবে বহুদিনের জমে থাকা এই রাগ, এসব কিন্তু স্তূপাক্ষে চাপা পড়ছে না। ক্ষোভের আগুনে পুড়ছে ছবি কবিতার দেশ ফ্রান্স। বিদেশ থেকে এবার দেশে ফিরব। অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড, মানে সহজ কথায় বিয়ে, ডিভোর্সের মতো কয়েকটা ক্ষেত্রে সকলের জন্য এক আইন। আগের দিনই আমি আপনাদের সঙ্গে এই কথা নিয়ে বলেছি, আলোচনা করেছি।
সংসদের বাদল অধিবেশনেই সরকার বিল আনতে পারে বলে জল্পনা তুঙ্গে। সেই বিলে কি থাকতে পারে, নতুন আইনে কি বলা হতে পারে, এটাই এখন আপনাদের বলবো। কয়েকটা সূত্র থেকে যা খবর পাচ্ছি, মূলত তিনটে বিষয়কে ইউনিফর্ম সিভিল কোড বিলে রাখা হতে পারে: বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে সব ধর্মের সবার জন্যই বলা হতে পারে বহু বিবাহ চলবে না। মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স বেঁধে দেওয়া হবে, আর আইনি বিচ্ছেদের আগে নতুন বিয়ে করা চলবে না। তেমনি বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নিয়ম হতে পারে ডিভোর্স একমাত্র আদালতের রায়েই হবে। আবার উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের জন্য ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকারের কথা বলে আইন আসবে। এবার আপনাদের একটা কথা বলি, ইউনিফর্ম সিভিল কোড চালু হলে শুধু মুসলিম নয়, জনজাতি সম্প্রদায়ের মানুষের জীবনেও কিন্তু বড় প্রভাব পড়তে পারে। কারণ তাদের বিয়ে, উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে যেসব নিজস্ব সাংস্কৃতিক প্রথা রয়েছে তা বহু ক্ষেত্রে হিন্দু সমাজের থেকে আলাদা। আবার উত্তর পূর্বাঞ্চলে জনজাতি সমাজের একাংশের মধ্যেও মাতৃতান্ত্রিক ব্যবস্থা চালু আছে। নতুন আইনে তাদের জীবনেও বদল আসতে পারে। সূত্রের খবর, এই বিষয়টি দিন কয়েক আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকে বসেন আরএসএস নেতারা। সামনেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিধানসভা নির্বাচন। দুই রাজ্যে ভোটদাতাদের একটা বড় অংশ জনজাতি। ফলে শিবরাজকে বলা হয়েছে যে জনজাতি অধ্যুষিত আসনগুলিতে প্রচারে জোর দাও, মাস কন্ট্যাক্টে যাও। বলতে হবে, অভিন্ন দেওয়ানি বিধি চালু হলেও তাতে জনজাতি সমাজের সংস্কৃতিতে হাত পড়বে না। আর যে কোনো বিষয় আগের মতোই আদালতে যাওয়ার সুযোগ তো থাকছেই। ভোপালের সভায় প্রধানমন্ত্রী সিভিল কোডের কথা বলার পরেই জরুরি বৈঠকে বসে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ল বোর্ড জানিয়েছে তারা অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে। আইন কমিশনকে তারা জানাবে সেটা। 2 সপ্তাহ আগে দেওয়ানি বিধি নিয়ে 1 মাসের মধ্যে সব পক্ষের মতামত জানতে চেয়েছিল ল কমিশন। কমিশন জানিয়েছে যে এখনো পর্যন্ত মোট 8.5 লাখ পরামর্শ জমা পড়েছে। হিউজ নাম্বার। সংসদে সিভিল কোড বিল এনে বড় বিরোধী দল, সেই দলগুলি তার বিরোধী করবে বলেই মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রেও বিরোধী শিবিরের বিভাজন সামনে চলে আসছে, যা হয় আর 370 ধারা তোলার মতো এক্ষেত্রেও তারা বিল সমর্থন করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কে? अरविंद केजरीवाल आम आदमी पार्टी। आप मुसलमान महिलाओं को देखो, बेटियों को देखो, घर से शादी होता है, 1 साल बाद वो बेटी दूसरा बार शादी करता है, तीसरा बार शादी करता है, 4था बार शादी करता है। ये क्या सिस्टम हो गया? एक मेल, एक पुरुष क्यों 4 बार शादी करेगा? ऐसा तो रूल ये तो दुनिया में नहीं होना चाहिए। इसीलिए हमें यूनिफॉर्म सिविल कोड भी लाना है और मुसलमान व्यक्ति 4 बार शादी करने का जो सिस्टम है इसको बंद करना है। मुसलमान बेटियों को डॉक्टर इंजीनियर बनाना है, बच्चा पैदा करने वाला मशीन नहीं, उनको डॉक्टर इंजीनियर हमें बनाना है। And I must say that as far as the Uniform Civil Code is concerned, Prime Minister Nehru was very clear. He said it's a desirable thing to have a uniform civil code, but you have to take everyone along. You cannot, see, don't forget that in any society, in any country, where people have acquired entrenched rights, it is always a challenge to try and take away those rights. You know, if you started off on a level playing field, is different, but the British gave all these different communities different personal laws. Now, you can't now uninvent them because people are used to those systems. On the other hand, the Portuguese in Goa had a uniform civil code. So in Goa, they're living with a uniform civil code. It depends on what is already there. But to take away something which people have will generate resistance, and it's up to the government to say whether that's the kind of politics they want to play. বিজেপি নেতারা মনে করছেন যে লোকসভা নির্বাচনের আগে তাদের তুরুপের তাস হতে পারে সিভিল কোড। আর কংগ্রেস ঠিক তখনই ফের প্রতিরক্ষা চুক্তিতে অনিয়মের অভিযোগে সরব।
আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাফাল ডিলে রাহুল গান্ধীর অভিযোগ ছিল বেশি দামে ফ্রান্সের থেকে বিমান কিনেছে সরকার। আমেরিকা থেকে MQ-9 সিরিজের প্রেডেটর ড্রোন কেনার ক্ষেত্রেও ঠিক এরকমই অভিযোগ তুলল কংগ্রেস। প্রধানমন্ত্রীর মার্কিন সফরে এই ডিলটা ফাইনাল হয়েছে। ঠিক হয়েছে আমেরিকার সংস্থা থেকে অটোমিক্সের কাছ থেকে 31টা ড্রোন কিনবে ভারত। এই চুক্তিতে 25,000 কোটি টাকা বিনিয়োগের অভিযোগ তুলেছে কংগ্রেস। তারা বলছে 31টা ড্রোন কিনতে খরচা হচ্ছে $307 কোটি, মানে এক একটির দাম পড়ছে $11 কোটি। কংগ্রেসের দাবি মার্কিন বায়ুসেনা নিজে জেনারেল অটোমিক্সের কাছ থেকে এই ড্রোন, ঠিক এই ড্রোন $5.5 কোটি কিনেছে। ব্রিটেন একই ড্রোন 7 বছর আগে কিনেছে $1.25 কোটি। স্পেন কিনেছে প্রায় $5 কোটি। তাইওয়ান, ইতালি, জার্মানি অনেক কম দামে কিনেছে। সেখানে ভারত প্রায় 25,000 কোটি টাকা বাড়তি দাম দিয়ে এই ড্রোন কিনছে। কেন? 4 গুণ বেশি দামে এটা কেনা হচ্ছে। কংগ্রেসের বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির অনুমোদন সেটা ছাড়াই এই ড্রোন কেনার সিদ্ধান্ত হয়ে যায় বলেও কংগ্রেসের অভিযোগ। সংসদে এই নিয়ে সরব হবে তারা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অবশ্য অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। हमने सुना था प्रधानमंत्री जी ने सीना ठोक कर बोला था एक अकेला सब पर भारी। यहां भी वो एक अकेला सब पर भारी हो गया। CCS की कोई बैठक नहीं हुई, कैबिनेट कमेटी ऑन सिक्योरिटी की कोई बैठक नहीं हुई। इस बैठक के बगैर एक अकेला सब पर भारी ने जाकर अपना एक और महंगा शौक पूरा किया। आपके दोस्त हिंदुस्तान से पैसा लेकर भाग जाते हैं बाहर, ये तो पिछले 9 साल में हमने देखा। अब आप खुद हिंदुस्तान का पैसा बाहर जाकर देकर आ रहे हो, वो काम भी आपने खुद ले लिया। हमें मालूम है प्रधानमंत्री जी कि इंडिया में क्या चल रहा है, ये आपको खबर होती नहीं, नड्डा जी से पूछते फिरते हो। रक्षा सौदों में क्या हो रहा है, पूरा विश्व कितने में ये ड्रोन खरीद रहा है, ये जानकारी भी आपको नहीं है। साथियों, भारत अमेरिका दोस्ती को बढ़ाने के लिए MQ-9B ड्रोन खरीदने का भी एक समझौता हुआ है, जो भारत में ही असेंबल होंगे। इनका मेंटेनेंस, रिपेयर, ओवरहॉल भी कहीं पर होगा तो हमारे और आपके देश भारत में ही होगा। कुछ लोगों ने लेकर इसको कुछ विवाद भी खड़ा करने की कोशिश की है, लेकिन मैं साफ कर देना चाहता हूं, उन्हें कहीं कुछ मिलेगा नहीं। DHA ने इस पर अपनी सहमति दी है और अमेरिका में समझौता हुआ है। MOD इसका प्रोक्योरमेंट करते समय इसका एक्विजिशन कास्ट कंपेयर करेगी। हम देखेंगे कि जनरल एटॉमिक अन्य देशों में किस दाम पर, किस कीमत पर लोगों को दे रहा है। प्रोक्योरमेंट के जो भी स्टैब्लिश प्रोसीजर हैं, उन सारे स्टैब्लिश प्रोसीजर को फॉलो करते हुए ही इसे लिया जाएगा। মণিপুরে গিয়ে বাধার মুখে পড়লেন রাহুল গান্ধী। ইম্ফলে নেমে জাতি হিংসায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চূড়াচাঁদপুর, তার উদ্দেশ্যে রওনা হন তিনি। উদ্দেশ্য ছিল আশ্রয় শিবিরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা। তবে ঠিক তার আগেই বিষ্ণুপুরে রাহুলকে আটকালো পুলিশ। রাহুলকে বলা হয় ওখানে যাওয়া মানে প্রাণের ঝুঁকি নেওয়া, আর হেলিকপ্টারে যাওয়ার শর্তে আপনাকে অনুমতি দেওয়া হয়েছিল, তা না করে আপনি গাড়িতে যাচ্ছেন কেন? ঘটনাকে কেন্দ্র করে প্রথমে শুরু হয় কাটাকাটি, পরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন কংগ্রেস সমর্থকরা। গণ্ডগোলের মধ্যে রাহুল গো ব্যাক স্লোগান ওঠে, আর মণিপুর ছাড়ার দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্র সংগঠন ও বিজেপি সমর্থকরা। পরিস্থিতি সামলাতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল সেটাও ফাটাতে হয়। দিল্লিতে কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন যে ভয় পেয়েই রাহুল গান্ধীকে আটকানো হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি গাড়ি নিয়ে চূড়াচাঁদপুর যাওয়া একদমই নিরাপদ নয়, তাই সতর্কতা হিসেবে রাহুলকে ফেরার পরামর্শ দেওয়া হয়। দুদিন আগে পুলিশের কনভয় লক্ষ্য করেও হামলা হয়, তাই বাড়তি সতর্কতা নিতেই পুলিশকে হয়েছে। চূড়াচাঁদপুরে ঢুকতে না পেরে ওই দিনই বিকেলে ইম্ফলে ফিরে যান রাহুল। আর এর আগে মধ্যপ্রদেশের মানসৌরে পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের হাতরাসে নির্যাতিতা দলিত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাহুলের পথ আটকে ছিল যোগী আদিত্যনাথের পুলিশ। তবে মণিপুরে শুধু পুলিশ নয়, ছাত্র সংগঠন ও গণসংগঠনের বাধার মুখেও পড়লেন রাহুল গান্ধী।
অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন ও পিপলস ফোরাম ফর মণিপুর, এই দুই সংগঠনেরই অভিযোগ 2012 সালে কংগ্রেস সরকারের আমলেই মণিপুরে অশান্তির বীজ পোতা হয়। বিভিন্ন জনজাতির বসবাসের জন্য আলাদা আইন এনেছিল কংগ্রেস সরকার। সেই আইনের জন্যই রাজ্যের আজ এত দুর্দশা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন টিভি নাইট বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।